আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ পাকের অপরিসীম রহমতে এই করোনাকালীন সময়ের মধ্যে এবং প্রচন্ড শীতের মধ্যে সবাই ভালো আছো। সেই সঙ্গে বাবা মা ভাই বোন সকলের প্রতি সুদৃষ্টি রাখছো, এই আশাবাদ ব্যক্ত করে অনলাইন ক্লাস কচুয়া ডিগ্রি কলেজ এর আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মান্নান খান। প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া, বাগেরহাট। সেই সঙ্গে পাঠ পরিচিতি উল্লেখ করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠন এর যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছি। চিত্রগুলো পর্যবেক্ষণ করো। দেখো, এখানে একটা চিত্র দেয়া আছে, পাশে আরেকটা চিত্র দেয়া আছে। দুটো চিত্রের ভিতরে যদি একটু কম্পেয়ার করো তাহলে তোমরা দেখতে পাবে এই যে চিত্রটা আছে, এই চিত্রের বাইরের দিকে একটা প্রাচীর আছে, কিন্তু এখানে বাইরের দিকে কোনো প্রাচীর দেখা যাচ্ছে না। এর ভিতরের দিকে সবুজ রঙের একটা বস্তু দেখা যাচ্ছে, এখানেও সেরকম সবুজ রঙের কোনো কিছু দেখা যাচ্ছে না। ভিতরে বড় একটা গহ্বর দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো গহ্বর দেখা যাচ্ছে না। এখানে একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এখানেও একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা পাশে এটা হচ্ছে মাঝ বরাবর অবস্থান করছে। তোমরা এই চিত্রগুলো দেখে মোটামুটি বুঝতে পারছো যে আমি কিসের ইঙ্গিত করছি। অর্থাৎ প্রথম চিত্রটা কি, তোমরা কি কেউ বলতে পারবে এটা কিসের চিত্র? হ্যাঁ, আমার মনে হয় তোমরা ধরতে পারছো এটা উদ্ভিদ কোষ। আর পরের যে চিত্রটা আছে সেটা হচ্ছে প্রাণী কোষ। আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? কোষ তথা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হতে পারবে তা হলো, কোষ কি তা বলতে পারবে, কোষের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের উপাদানগুলোর নাম বলতে পারবে বা অঙ্গাণুগুলোর নাম বলতে পারবে। সেই সঙ্গে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য করতে পারবে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ চিহ্নিত করতে পারবে। চিত্রে তোমরা এক বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ, সাথে একটা মাইক্রোস্কোপ, আরো কিছু ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিতে যে বিজ্ঞানীকে দেখানো হচ্ছে তার নাম কি তোমরা জানো? তিনি হলেন রবার্ট হুক। এই রবার্ট হুক 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডন এর যন্ত্রপাতির রক্ষক হিসাবে নিযুক্ত হন। তিনি তখন ভাবতে লাগলেন যে আগামী সাপ্তাহিক যে সভা আছে সেই সভায় বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে এমন কিছু উপস্থাপন করতে হবে যাতে সবাই অবাক হয়ে যায়। তিনি দেখলেন যে কাঠের ছিপি পানিতে ভাসে, অথচ নিরেট। তখন তিনি চিন্তা করলেন, এখান থেকে একটা সেকশন নিয়ে যদি আমি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে কি দেখা যায়।
তখন তিনি একটা সেকশন নিয়ে ওটাকে মাইক্রোস্কোপ এর নিচে পর্যবেক্ষণ করলেন এবং চিত্রে তোমরা যে মৌচাকের মতো যে গঠনটা তোমরা দেখতে পাচ্ছ এরকম কিছু গঠন উনি লক্ষ্য করলেন এবং সাথে সাথে তার মাথায় ঢুকলো যে আশ্রমে যে সন্ন্যাসীরা থাকেন বা পাদ্রীরা থাকেন তারা ছোট ছোট কুঠুরিতে থাকেন বা ছোট ছোট প্রকোষ্ঠের ভিতরে থাকেন, তেমনি জেলখানায় কয়েদিদের থাকার যে জায়গা সেটাও এরকম ছোট ছোট প্রকোষ্ঠের ন্যায় এবং জেলখানার ওই প্রকোষ্ঠগুলোকে সেল বলা হয়। তখন তিনি এই ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রকোষ্ঠগুলো মাইক্রোস্কোপের নিচে দেখতে পাইলেন এর নাম দিলেন তখন সেল। এই সেল শব্দটি ল্যাটিন সেলুলার শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে কোষ বা জীবকোষ। কোষ বা জীবকোষ। কোষ বলতেই হচ্ছে আণুবীক্ষণিক, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন পাখির ডিম, হাঁস মুরগির ডিম, উট পাখির ডিম, এগুলো সবই খালি চোখে দেখা যায়। পাটের আঁশ, তারপরে হচ্ছে তাল গাছের যে আঁশ, সেগুলো হচ্ছে এভাবে আমরা বেশ লম্বা দেখা যায়, এগুলো হচ্ছে খালি চোখে দেখা যায়। তো এই যে রবার্ট হুক, এই রবার্ট হুক প্রকৃতপক্ষে যে কোষ আবিষ্কার করছিলেন তা ছিল মৃত কোষ। পরবর্তীতে 1674 খ্রিস্টাব্দে অ্যান্টনি বন লিউয়েনহুক তিনি কোষ প্রাচীর ছাড়াও কোষের ভিতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করে। এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী এই কোষ সম্পর্কে তাদের সুচিন্তিত মতবাদ তুলে ধরেন। সকলের মতবাদকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা এই নিম্নোক্ত ভাবে কোষের সংজ্ঞাটা দাঁড় করাতে পারি। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, পূর্ববর্তী কোষ হতে সৃষ্ট, নতুন কোষ সৃষ্টিতে সক্ষম এবং বৈশিষ্ট্য প্রকাশকারী লক্ষণগুলোর উৎপত্তি স্থল। যদি আমরা কোষের সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা এইভাবে বলতে পারি, জীবদেহের গঠন এবং কাজের একক কেন বলা হচ্ছে? দেখো, আমাদের প্রত্যেকের দেহ কোনো না কোনো কোষ থেকে সৃষ্টি হয়েছে। একটা জাইগোট, এই জাইগোট থেকে হচ্ছে কোষ বিভাজিত হয়ে হয়ে হচ্ছে এরকম একটা পূর্ণাঙ্গ দেহ গঠিত হয়েছে। প্রতিটি জীব কোষের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুগুলো এক একটির কাজ এক এক রকম এবং এই অঙ্গাণুগুলো হচ্ছে দেহের এই নির্দিষ্ট কাজ তারা করে থাকে। আর এই যে অঙ্গাণুগুলো বা এই যে কোষগুলো একটা বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা একটা কোষ থেকে আর একটা কোষ পৃথক করা থাকে। আর এই কোষগুলো যখন একটা কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হচ্ছে তখন সেটা কোনো না কোনো কোষ থেকে সৃষ্টি হচ্ছে এবং ওই কোষগুলো পরবর্তীতে বিভাজিত হয়ে আবার নতুন নতুন কোষ সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। আমরা জানি যে এই কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএ এর ভিতরে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। বংশ পরস্পরে আমাদের যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হচ্ছে সে বৈশিষ্ট্যগুলো এই ডিএনএ এর মাধ্যমে হচ্ছে স্থানান্তরিত হচ্ছে। কিন্তু এই
বৈশিষ্ট্যগুলো বংশ পরস্পরের যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হচ্ছে, এই বৈশিষ্ট্যর প্রকাশ কিন্তু ডিএনএ করাচ্ছে না। এই বৈশিষ্ট্য প্রকাশ এমআরএনএ এর মাধ্যমে রাইবোসোম এমআরএনএ এর মাধ্যমে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। এই প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে হচ্ছে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে থাকে। তাই বৈশিষ্ট্য প্রকাশকারী লক্ষণগুলোর উৎপত্তি স্থলে হচ্ছে এই কোষ। এবার চলো আমরা একটা উদ্ভিদ কোষ এবং তার যে বিভিন্ন উপাদানগুলো, সেই উপাদানগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো, উদ্ভিদ কোষকে প্রধানত দুটো অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে জড় বস্তু আর একটা হচ্ছে সজীব বস্তু বা প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম, এরকম দুটো অংশে ভাগ করা যায়। জড় বস্তু বলতে দেখো কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজমীয় যে নির্জীব বস্তু সমূহ আছে সেগুলোকে বোঝানো হয়। এই কোষ প্রাচীরের ভিতরে আছে সরি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু সমূহের ভিতরে আছে সঞ্চিত বস্তু, খরিত বস্তু, তারপরে হচ্ছে বর্জ্য বস্তু। এই সঞ্চিত বস্তুর ভিতরে রয়েছে আবার কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আর খরিত বস্তুর ভিতরে রয়েছে এনজাইম, রঞ্জক, নেকটার ইত্যাদি। বর্জ্য বস্তু সমূহের মধ্যে রয়েছে ট্যানিন, রেজিন, ল্যাটেক্স, জৈব অ্যাসিড, আঠা, অ্যালকালয়েড, উদ্বায়ী তেল, খনিজ পদার্থ প্রভৃতি। তো এরপরে হচ্ছে প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট, সজীব যে বস্তুটা তাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের ভিতরে সমুদয় অংশটাকে প্রোটোপ্লাজম বলা হয়। এই প্রোটোপ্লাজমকে আবার যদি আমরা দেখি যে এখানে যে চিত্রটা দেখানো হচ্ছে, দেখো চিত্রের বাইরের দিকে যে আবরণটা এটা কিন্তু কোষ প্রাচীর, এর ভিতরের দিকে পাতলা একটা আবরণ দেখা যাচ্ছে। দেখো এই যে পাতলা যে আবরণটা এখানে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এই কোষ ঝিল্লি। এরপরে আসো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের আগে একটু নিউক্লিয়াসটা দেখো, এই হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস, কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস বাদে বাকি যে অংশটুকু আছে সমস্ত অংশটুকুকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে আছে দুই ধরনের উপাদান, সেগুলো হচ্ছে সাইটোম্যাট্রিক্স এবং কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, তারপরে হচ্ছে লাইসোসোম, রাইবোসোম, মাইক্রোটিউবিউলস, এরকম কোষ গহ্বর, এরকম অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে উদ্ভিদ কোষের ভিতর যে বিশেষত্বগুলো আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে হচ্ছে এই কোষ প্রাচীরটা আছে এবং নিউক্লিয়াস, বড় একটা কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াসটা কোষের পরিধির দিকে অবস্থান করছে এবং বিশেষ একটা কোষীয় অঙ্গাণু প্লাস্টিড এখানে বিদ্যমান দেখা যাচ্ছে। তো এরপরে আসো নিউক্লিয়াসের এরকম বিভিন্ন ধরনের অংশ আছে, যেমন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রন্ধ্র, এরকম বেশ কিছু অংশ আমরা নিউক্লিয়াসে দেখতে পাবো। আমরা এই উদ্ভিদ কোষ যেরকম দেখলাম, প্রাণী কোষও ঠিক তদ্রূপ, তবে একটু ব্যতিক্রম হচ্ছে এখানে কোষ প্রাচীরটা থাকবে না। নির্জীব বস্তু সমূহের ভিতরে যে কোষ প্রাচীর আমরা দেখেছি সেই কোষ প্রাচীর থাকবে না। আর এই সজীব বস্তু সমূহের ভিতরে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেখানে এই কোষ গহ্বর থাকবে না, প্লাস্টিক থাকবে না, নিউক্লিয়াসটা কোষের মাঝ বরাবর অবস্থান করবে। আমরা প্রাণী কোষের অংশগুলো একটু দেখি। দেখো নির্জীব বস্তু সমূহ আগে দেখি একটু, সঞ্চিত বস্তু, খরিত বস্তু, তারপরে হচ্ছে বর্জ্য পদার্থ। সঞ্চিত বস্তুর ভিতরে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, খরিত বস্তুর ভিতরে হচ্ছে নেকটার, রঞ্জক পদার্থ, এনজাইম, তারপরে হচ্ছে টেনিন, রেজিন, গদ, তরুক্ষী, ধাতব, গ্লাস, জৈব অ্যাসিড, এগুলো হচ্ছে বর্জ্য পদার্থের ভিতরে পড়ে। তো এবারে সব প্রোটোপ্লাজম এর তিনটা অংশ থাকে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে আবার ওইরকম সাইটোসল এবং
হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এরকম অংশে ভাগ করা যায়। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে দেখো সেন্ট্রোসোম, পিনোসাইটিক গহ্বর, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, মাইক্রোটিউবিউলস, পারক্সিসোম এরকম দেখা যাচ্ছে। আর নিউক্লিয়াসটাকে যদি আমরা দেখি তাহলে নিউক্লিয়াসকে এরকম নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমোসোম বা ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন তন্তু এভাবে বিভিন্ন অংশে ভাগ করা যায়। এসো এবার আমরা একটা উদ্ভিদ কোষ আঁকার চেষ্টা করি। মনোযোগ সহকারে তোমরা উদ্ভিদ কোষটি দেখবে এবং আমি কিভাবে আঁকি সেটা একটু লক্ষ্য করবে এবং আমার সঙ্গে আঁকার চেষ্টা করবে। আচ্ছা দেখো, প্রথমে আমরা একটা দাগ দেওয়ার চেষ্টা করি। একটু ফোঁটা ফোঁটা দিয়ে গেলে সুবিধা হবে পরবর্তীতে যখন আমরা মূল বিষয় অর্থাৎ দাগটা পুরোটা দেব তখন আমাদের সুবিধা হবে, যাতে একটু এধার ওধার না হয় সেই কারণে আমরা একটু আগে ভাগে এভাবে একটু দিয়ে দিলাম। আচ্ছা, এবার বাইরের থেকে একটা দাগ টেনে দাও। আচ্ছা, এভাবে একটা দাগ টেনে দাও। আচ্ছা, এই যে দাগটা দেখতে পাইলে তোমরা, এই দাগটা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। আচ্ছা, এটা হলো কোষ প্রাচীর। এরপরে আসো এর বাইরের দিকে, ধরো এরকম যদি আমরা দিয়ে দিই, এরকম কিছু জায়গা দাও, এরকম এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে এর বাইরের থেকে একটু দাগ টেনে দাও, এভাবে একটু ফাঁকা বেশি দিছি বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে এভাবে দাও, এভাবে।
এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সেল মেমব্রেন। সেল মেমব্রেন, মেমব্রেন। আচ্ছা, এরপরে আসো এই সেল, এখানে এই যে কোষ প্রাচীর বাদে ভিতরের যে সমুদয় অংশ, এটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টে হচ্ছে সেল মেমব্রেন। তারপরে হচ্ছে তোমার এই যেটা এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস দেখাই আমরা, দেখো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তো এভাবে একটু দেখাও নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো এই নিউক্লিয়ার মেমব্রেন দেখালাম। এবার এগুলোকে একটু এরকম করে দাও, এই এখানে একটা কালো করে এরকম থাকবে। তো এরপরে হচ্ছে এরকম ভাবে হচ্ছে ক্রোমোজোম দিয়ে দাও, আর এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই না? আর এই নিউক্লিয়াস বাদে যে অংশটা, এই অংশটা, এটা পুরাটা, এই পুরাটা হচ্ছে কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আচ্ছা, এরপরে আসো সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তারপরে আসো হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোসোম, এই নিয়ে পুরাটা হচ্ছে নিউক্লিয়াস। পুরাটা কি নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে আসো এখানে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, নিউক্লিয়াসের কাছাকাছি সাধারণত থাকে। তো এভাবে আঁকার চেষ্টা করো। এই এর গায়ে কিছু রাইবোসোমের দানা দিয়ে দাও, এরকম। তাহলে এটা হবে হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি তাহলে
এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে দেখো এখানে আমরা একটা গোলগি বডি দেখাই। দেখো এভাবে এটার নাম হচ্ছে গোলগি বডি। গোলগি বডি। আচ্ছা, তাহলে এছাড়া দেখো এখানে একটা ক্লোরোপ্লাস্ট দেখাই আমরা। এরকম কিছু থাইলাকয়েড থলে দাও ভিতরে। থাইলাকয়েড থলে দিলাম, এগুলোকে এরকম বা একটু যুক্ত করে দাও। তাহলে এটা হলো কি প্লাস্টিড তথা ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডই লিখলাম, প্লাস্টিড। আচ্ছা, তথা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এরপরে আসো এখানে একটু রাইবোসোম দেখাই আমরা। রাইবোসোম, এগুলো হচ্ছে রাইবোসোম। রাইবোসোম। এছাড়া এখানে একটা বড় একটা কোষ গহ্বর থাকে, এরকম বড় একটা কোষ গহ্বর থাকে। এটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর। আচ্ছা, তো আচ্ছা, এরপরে আমরা একটা মাইটোকন্ড্রিয়া দেখাবো। এখানে একটা মাইটোকন্ড্রিয়া দেখাই আমরা এই পাশে। তো এখানে একটা মাইটোকন্ড্রিয়া দেখাই। এই দিলে এই 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 এই। তারপরে এটা হলো কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ান লিখি 1%। এছাড়া এপাশে এখানে একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখাই আমরা। এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে এপাশে আরো একটা ক্লোরোপ্লাস্ট দেখাই দাও। সরি, এটা এখানে আমরা একটু দেখাই। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে
একটা আমরা লাইসোসোম দেখাই। লাইসোসোম লাইসোসোম আমরা একটা ক্লোরোপ্লাস্ট এখানে দেখাই এইভাবে। ক্লোরোপ্লাস্ট এছাড়া এটাকে বলা হয় কুপ। আচ্ছা, তারপরে আসো রাইবোসোম দেখানো হয়েছে। মাইক্রোটিউবিউলস দেখাই এখানে। মাইক্রোটিউবিউলস এরকম হচ্ছে মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস মাইক্রোটিউবিউলস টিউবিউলস। আচ্ছা, এছাড়া এখান থেকে এভাবে একটু থাকে, এরকম থাকে, সব জায়গায় এরকম দিয়ে দেবে। এটার মানে হচ্ছে এই পাশে তো একটা কোষ আছে নাকি, সেই কোষের অংশটা বোঝানোর জন্য এভাবে একটু দিয়ে দিতে হবে সব জায়গায়। তাহলে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক, এটা হলো আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক। আচ্ছা, এরপরে এই যে জায়গাগুলো আছে এখানে একটু মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টুলাম এগুলো আরো বেশি বেশি পরিমাণে দিয়ে দাও। দেখো এখানে আর একটা মাইটোকন্ড্রিয়া আমরা যদি দিই তাহলে আমরা এভাবে দিতে পারি, এভাবে। আর গলগি বডি এখানে আরেকটা দিয়ে দিই। এভাবে দিয়ে মোটামুটি ভাবে জায়গাটা একটু ভরাট করে দিলে বেশি ভালো দেখাবে। তাহলে আমরা এই যে চিত্রটা আঁকলাম এটা হচ্ছে একটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটা উদ্ভিদ কোষ। কি কোষ? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট উদ্ভিদ কোষ। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় এরকম একটা উদ্ভিদ কোষ। ইএম মানে ইলেকট্রন মাইক্রোস্কোপে দৃষ্ট একটি উদ্ভিদ কোষ, সংক্ষেপে লিখলাম আর কি। তো এখানে এই যে কোষটা আমরা দেখতে পাইলাম, এই কোষের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, দেখো বড় একটা কোষ গহ্বর আছে, নিউক্লিয়াসটা পাশের দিকে অবস্থান করে, ক্লোরোপ্লাস্ট আছে, তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে কূপ আছে, আন্তঃকোষীয় ফাঁক আছে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখো।
আর এখানে দেখতে পাচ্ছ যে এই যে বাইরের দিকে যে প্রাচীরটা, এটাকে আমি সেল মেমব্রেন বলেছি। এটা যদি তুমি এই পাশে একটা কোষ কল্পনা করো, তাহলে এটা ভিতরের দিকে চলে যায়। ঠিক তেমনি এই যে ভিতরের দিকে যেটা আছে, এটাও সেল মেমব্রেন। তার মানে এটাও সেল মেমব্রেন, এটাও সেল মেমব্রেন, কিন্তু এটা হচ্ছে এই পাশের কোষের সেল মেমব্রেন, আর এইটা হচ্ছে এই কোষের সেল মেমব্রেন। বোঝার সুবিধার জন্য আমি একটু এখানে এটার সঙ্গে ই করে দিচ্ছি, দেখো এই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে উদ্ভিদ কোষ দেখলাম। ঠিক একই ভাবে হচ্ছে প্রাণী কোষটা আঁকবে, তবে সেখানে এখানে এইগুলো থাকবে না। এবং এখানে যে বিশেষ যে বিষয়টা দেখা যাবে সেটা হচ্ছে দেখো এরকম একটা অংশ দেখা যাবে। এই অংশটাকে বলা হয় মাইক্রোভিলাই। এটা মাইক্রোভিলাই। তারপরে এই পিনোসাইটিক ভেসিকল আছে। তারপরে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসটা কোষের মাঝ বরাবর অবস্থান করে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রোসোম আছে এবং লাইসোসোম আছে, তবে লাইসোসোমের পরিমাণ এখানে বেশি থাকে এবং সেন্ট্রোসোমের পরিমাণ হচ্ছে সেন্ট্রোসোম থাকে কিন্তু লাইসোসোমের পরিমাণ কম থাকে। এই যে সেন্ট্রোসোম দেখানো হয়েছে। এই হচ্ছে মূলত, এখানে দেখো কোনো কোষ প্রাচীর নেই, কোনো ক্লোরোপ্লাস্ট নেই, তারপরে বড় কোনো কোষ গহ্বর নাই। যদি কোষ গহ্বর থাকেও তা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটি উদ্ভিদ কোষ আঁকা যায়। এবার হচ্ছে আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। দেখো, আমরা যে উদ্ভিদ কোষটা দেখতে পাইলাম এখানে, এই যে উদ্ভিদ কোষের মধ্যে উদ্ভিদ কোষে যা যা আছে কিন্তু প্রাণী কোষে নেই। উদ্ভিদ কোষে কি কি আছে দেখো। এই একটা উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের বাইরের দিকে এই যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোষ প্রাচীর। এটা হচ্ছে দৃঢ় নির্জীব সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। এরপরে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাস্টিড তথা ক্লোরোপ্লাস্ট। এরপরে আছে বড় একটা কোষ গহ্বর, যেটা প্রাণী কোষে থাকে না। এখানে যেগুলো দেখানো হচ্ছে কোনোটাই প্রাণী কোষে থাকে না। এরপরে হচ্ছে কূপ, তারপরে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক, যেটা আমি একটু আগে যে চিত্রটা দেখাইছি সেই চিত্রের ভিতরে দেখিয়েছিলাম, যে আন্তঃকোষীয় ফাঁক। অর্থাৎ এখানে যে বিষয়গুলো দেখানো হলো সেই বিষয়গুলো যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে আগের চিত্রটার ভিতরে একটু দেখো, এই ছিল হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক, আর এটা হচ্ছে কূপ। এভাবে আমরা দেখতে পারি। তো এরপরে আসো, যেটা প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই। এখানে একটা প্রাণী কোষ দেখানো হচ্ছে। দেখো এর উপরের দিকে হচ্ছে মাইক্রোভিলাই, তারপরে আছে হচ্ছে পিনোসাইটিক ভেসিকল, সরি ফোস্কানা পিনোসাইটিক ভেসিকল। তারপরে হচ্ছে এটাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র যে কোষ গহ্বর, ছোট ছোট কোষ গহ্বর। তারপরে হচ্ছে লাইসোসোমের আধিক্যতা থাকে এখানে। এরকম কিছু অংশ আমরা এখানে দেখতে পাই। তো আমরা দেখলাম উদ্ভিদ কোষে যা আছে প্রাণী কোষে নেই, আবার প্রাণী কোষে যা আছে উদ্ভিদ কোষে নেই। এগুলোর সাহায্যে তোমরা যদি কিছু পার্থক্য দাঁড় করো, তাহলে তোমরা অনেকগুলো পার্থক্য পাবে। এই পার্থক্যগুলো তোমরা বাসায় বসে করে ফেলবে। এরপরে আসো, যে অঙ্গাণুগুলো আমরা দেখতে পাই, সেই অঙ্গাণুগুলোর ভিতরে দেখা যায় যে কিছু কিছু অঙ্গাণু আছে যাদের বাইরের দিকে কোনো মেমব্রেন থাকে না, আবার কিছু কিছু অঙ্গাণু আছে যাদের বাইরের দিকে মেমব্রেন থাকে। এই অঙ্গাণুগুলো সম্পর্কে একটু পরিচিতি পর্ব এখানে দেখানো হচ্ছে। দেখো, এটা হচ্ছে কোষ গহ্বর, তারপরে হচ্ছে ভেসিকল, তারপরে হচ্ছে দেখো এটা মাইটোকন্ড্রিয়া। এরপরে দেখানো হচ্ছে, এটা সবাই চেনো, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
তারপরে আসো ওই প্লাস্টিডের পরে এটা হচ্ছে গোলগি বডি। তারপরে আসো এখানে দেখানো হচ্ছে লাইসোসোম। এই যে অঙ্গাণুগুলো, এই অঙ্গাণুগুলোর বাইরের দিকে কোনো সেল মেমব্রেন, বাইরের দিকে কোনো মেমব্রেন থাকে না। এই অঙ্গাণুগুলোর বাইরের দিকে কোনো এই অঙ্গাণুগুলোর বাইরের দিকে মেমব্রেন থাকে। আর এবার আমরা যে অঙ্গাণুগুলো দেখাবো সেই অঙ্গাণুগুলোর বাইরের দিকে হচ্ছে মেমব্রেন থাকে না। তো প্রথমে যে চিত্রটা আছে দেখো, এটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তারপরে যে চিত্রটা আছে এটা হচ্ছে মাইক্রোটিউবিউল। তারপরে এটা হচ্ছে রাইবোসোম। এই রাইবোসোমের দুটো খণ্ড দেখা যায়, একটা হচ্ছে বৃহৎ এবং একটা হচ্ছে ক্ষুদ্র। এই দুটো একক একত্রে যুক্ত হয়ে রাইবোসোম গঠন করে। এরপরে দেখতে পাচ্ছ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপরে আসছে প্রোটিওসোম, তারপরে দেখতে পাচ্ছ সেন্ট্রিওল। এই যে অঙ্গাণুগুলো, এই অঙ্গাণুগুলোর বাইরের দিকে কোনো সেল মেমব্রেন বাইরের দিকে কোনো মেমব্রেন থাকে না। অঙ্গাণুগুলোর বাইরের দিকে কোনো মেমব্রেন থাকে না। এর আগে যে অঙ্গাণুগুলো আমরা দেখছিলাম সেই অঙ্গাণুগুলোর বাইরের দিকে হচ্ছে মেমব্রেন থাকে, আর এগুলোর বাইরের দিকে কোনো মেমব্রেন থাকে না। এবার আমরা দেখি আমরা একটু বলতে পারি কিনা। এই যে বাইরের দিকে যে টা দেখানো হচ্ছে, চিহ্নিত করে যেটা দেখানো হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এর ভিতরের দিকে যেটা দেখা যাচ্ছে এটার নাম কি? তোমরা একটু বলার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে, মিলাই নাও। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এরপরে দেখো এই যেটা দেখানো হচ্ছে নিউক্লিয়াস বাদে যে অংশটা দেখানো হচ্ছে, এই সমুদয় অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। তারপরে আসো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে গোলগি বডি। এই দেখানো হচ্ছে লাইসোসোম, তারপরে হচ্ছে সেন্ট্রিওল, এখানে আছে রাইবোসোম, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউল। তো এভাবে আমরা প্রাণী কোষের যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলো সম্পর্কে একটু পরিচিত হলাম। এছাড়া মাইক্রোভিলাই থাকে, পিনোসাইটিক ভেসিকল থাকে এখানে, সেগুলো এখানে দেখানো হয়নি, এগুলাও এর সঙ্গে সংযুক্ত থাকে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। বাড়ি ফেরার পর বাড়িতে যে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো হলো তোমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবে এবং এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো লেখার চেষ্টা করবে। আর উদ্ভিদ কোষে যে সমস্ত অঙ্গাণু আছে প্রাণী কোষে নেই সেগুলো সম্পর্কে জানবে, এবং প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নেই সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। এছাড়া কোন অঙ্গাণুগুলোর বাইরের দিকে মেমব্রেন আছে, কোন অঙ্গাণুগুলোর বাইরের দিকে কোনো মেমব্রেন নেই সেগুলো সম্পর্কে মনে রাখার চেষ্টা করবে। কারণ এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, যেমন বহু নির্বাচনী প্রশ্নের ভিতরে তোমরা এর ভিতর থেকে বিভিন্ন রকমের প্রশ্ন পাবে। এছাড়া উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য আমাদের সিকিউ প্রশ্নে আসতে পারে, এজন্য এটা দেখবে। আর উদ্ভিদ কোষে প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে আসতে পারে, সেজন্য এই চিত্রগুলো সুন্দর করে আঁকার চেষ্টা করবে, যেমনটি আমি দেখিয়ে দিয়েছি। তো সবাইকে আজকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।